ত্রিলোকের বাবা মায়ের হাতের খড়াটা খুলে নিয়ে পুতুলের গলায় মারলেন এক কোপ। সঙ্গে সঙ্গে রূপকের মাথাটাও কেটে পড়ে গেল মাটিতে। জীবন্ত ছবি। ঘটনার আকস্মিকতায় একেবারে পাথর হয়ে গেল মালিনী। এই তো 30-এ পা দিয়েছে, এরই মধ্যে হঠাৎ যেন সে বুড়ি হয়ে গেছে। সংসারে দাদাই ছিল তার সব। ছোট্ট বয়সে সে বাবা মাকে হারিয়েছে, তাদের কথা তার মনেও নেই। দাদাই তাকে এতদিন আগলে রেখেছিল, কিন্তু কি যে হলো সেদিন। রাত্রিরে একসঙ্গে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে গেল দুজনে। মালিনীর ঘর প্রণবেশের ঘরের একটু দূরে। পরদিন ভোরবেলা বিনার চিৎকারে ঘুম ভাঙল মালিনীর। বিনা তাদের কাজের লোক। ভোরবেলা দাদাবাবুকে চা দিতে গিয়ে সে দেখে ঘরের দরজা খোলা, আর দাদাবাবু বিছানায় শুয়ে, তার সমস্ত শরীর রক্তহীন, চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। ডাক্তার এলো, থানা পুলিশও হলো, সবশেষে পোস্টমর্টেম রিপোর্ট পড়ে চমকে গেল মালিনী। প্রণবেশের গলার কাছে দুটো দাঁতের দাগ পাওয়া গেছে। কেউ যেন ওই দুটো ক্ষত দিয়ে শরীরের সমস্ত রক্ত টেনে নিয়েছে। মালিনীর ধারণা তাদের বিরাট সম্পত্তির লোভে কেউ দাদাকে হত্যা করেছে, আর এবার তার পালা। কেননা তারা দুজন ছাড়া আর কেউ নেই এই বিরাট সম্পত্তি ভোগ করার। ভাই বোনে কেউ বিয়েই করেনি। ঠিক করেছিল তাদের মৃত্যুর পর সব দান করে যাবে ভালো কাজে। কি করেই বা জানবে মালিনী এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে? এই মুহূর্তে তার একজন অভিভাবক থাকলে ভালো হতো। মনে পড়ল রূপকের কথা। দাদা কয়েক মাস আগে একদিন হঠাৎ একটি ছেলেকে নিয়ে বাড়ি ঢুকলো। বলল, দেখ মালিনী, উপাসের ওই ঘরটা তো খালি থাকে, একটা লোক থাকলে ভালো হয়। এই ছেলেটির নাম রূপক, চন্দননগরে থাকতো, এখানে চাকরি নিয়ে এসেছে। এই দিককার কোনো কিছুই ওর জানা নেই, তাই বলছি কিছুদিনের জন্য পেইং গেস্ট হিসাবে ও ওই ঘরটাতেই থাকুক। অবশ্য ওকে খেতে দিতে হবে না। ওর চাকরিটা বড় অদ্ভুত, নাইট ডিউটি, সারাদিনও ঘুমাবে, রাত্রে বেরোবে, আবার ভোরবেলা ফিরে আসবে, কোনো ঝামেলা নেই, বুঝলি? দাদার কাণ্ড দেখে খুব রাগ হলো মালিনীর। কোথাকার কে তার ঠিক নেই, দুম করে বাড়ি এনে তুলল। এ তো রীতিমতোই বাড়াবাড়ি। রূপকের সামনে কিছুই বলল না সে। পরে আড়ালে বলল, জানাশোনা নেই, কেমন লোক জানো না, একেবারে সঙ্গে করে নিয়ে এলে দাদা, যদি কিছু হয়। চুরি ডাকাতি, মারপিট, দাঙ্গা করবে? আরে বাবা, ছেলেটাকে দেখে এনেছি আমি, শুদ্ধ বাঙালি, বাড়ির সামনে রাস্তায় বসেছিল, দেখে খুব মায়া লাগলো, বুঝলি? যাকগে, তোর যদি পছন্দ নাই হয় তবে চলে যেতে বলছি। একটু রাগ কমলো মালিনীর। আমি কি তাই বলেছি দাদা? আমি জানতুম রে, তুই কখনোই আমার কাজের বিরুদ্ধে যাবি না। এখন মালিনীর মনে হচ্ছে দাদার বিরুদ্ধে গেলে বোধহয় ভালোই হতো। কেননা রূপককে সে কিছুতেই সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারেনি। এমন ধরনের চাকরি সে জীবনে দেখেনি। সারা রাত ওর কিসের ডিউটি? ভাবতে ভাবতে মালিনী দাদার ঘরে ঢুকলো। সন্ধ্যা হয় হয়, অল্প পাওয়ারের আলো জেলে ও তাকালো দাদার খাটের ধারে দেওয়ালের গায়ে রাখা একটা বিরাট আয়নার দিকে। সঙ্গে সঙ্গে চমকে উঠল মালিনী। সেই আলো আধারে আয়নার উপরে ফুটে উঠতে লাগলো একটা ছায়া মূর্তি। চট করে মালিনী পিছন ফিরে তাকালো। পিছনে কেউ নেই তো, দরজা ভাজানো, তবে কার ছায়া পড়ল? আবার সে আয়নার দিকে তাকালো, কেউ কোথাও নেই। তবে কি সে ভুল দেখলো? তার মাথাটা কি খারাপ হয়ে গেল? মালিনী ভাবতে ভাবতে ফিরে এলো ঘরে। জানলা দিয়ে ও পাশের ঘরটা দেখা যায়। মালিনী একবার তাকালো রূপকের ঘরের দিকটায়, এখনো অন্ধকার। আশ্চর্য, ঠিক রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে ওই ঘরের আলোটা রোজ জ্বলে ওঠে। পরদিন সন্ধ্যাবেলা মালিনী দাদার কথাই ভাবছিল। হাই ভগবান, একবার যদি জানতে পারতাম কে দাদাকে খুন করেছে, তাহলে হয়তো কিছু করতে পারতাম, আর নিজেকেও বাঁচাতে পারতাম বোধহয়। ঠিক সেই সময় মালিনীর হঠাৎ মনে হলো আগের দিন দেখা সেই ছায়ামূর্তির কথা। খুব যেন চেনা গড়নটা। ছায়াটা কার?
ভাববার সঙ্গে সঙ্গে মালিনী দেখলো সে চলতে শুরু করেছে। ঘর পেরিয়ে বারান্দা পেরিয়ে ওকে কে যেন টানতে টানতে নিয়ে যাচ্ছে দাদার ঘরের দিকে। ঘরের আলোটা জ্বালতেই সেটা দপ করে নিভে গেল। লোডশেডিং। সূর্য অস্ত গেছে, অন্ধকার বেশ জাঁকিয়েই পড়েছে। বিনা, ও বিনা, কোথায় যে যাই সব। আশ্চর্য, তার নিজের বাড়ি অথচ ঘরের দরজা খুঁজে পাচ্ছে না কেন? হাতড়াতে হাতড়াতে ওর হাতে একটা কি নরম মতো লাগলো। কে কে এখানে? চিৎকার করে উঠল মালিনী। বরফের মতো ঠান্ডা একটা মানুষের দেহ বলেই মনে হলো। বিনা, বিনা, আরে কোথায় গিয়ে মরলি তুই? ঠিক সেই মুহূর্তে আলোটা ফের জ্বলে উঠল। মালিনী দেখল রূপক দরজার কাছে দাঁড়িয়ে। চমকে উঠল মালিনী। তুমি তুমি এখানে? তুমি তো এই সময় ঘুমাও। আর বিনা কোথায়? আপনি চিৎকার করছিলেন, ভাবলাম ভয় পেয়েছেন, তাই ছুটে এলাম। আজ আমার ছুটি, আপনার যদি দরকার থাকে আমি থাকতে পারি। রূপকের চোখ দুটো কেমন যেন মালিনীর ভালো লাগলো না। না না, তুমি যাও, আমি ঠিক আছি। রূপক চলে যেতেই মালিনী ভাবতে লাগলো, যদি সত্যিই রূপকের গায়ে হাত পড়ে থাকে তবে তার শরীরটা এত ঠান্ডা কেন? কি মনে হতেই দরজায় খিল তুলে দিল মালিনী। তারপর আবার তাকালো আয়নাটার দিকে। একটা ভয় মেশানো প্রচণ্ড কৌতূহল তাকে পেয়ে বসলো। এই ছায়ামূর্তিটা কার? কেনই বা আয়নায় দেখছে সে বারবার? সে যদি মৃত্যুদূত হয় তবে তার মুখ দেখতে চাইছে। হঠাৎ সে একটা কাণ্ড করলো। দাদার আলমারি থেকে ভাগবত গীতা বার করলো। সেটা বুকের উপর চেপে ধরলো। তারপর আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, দাদা, আমি বুঝতে পেরেছি, আয়নার মধ্যে যাকে তুমি দেখাতে চাইছো সে আমাকে হত্যা করতে চায়। মালিনীর হঠাৎ আত্মবিশ্বাস যেন দৃঢ় হলো। গীতা থাকায় কেউ তার কোনো ক্ষতিই করতে পারবে না। দাদা, তুমি দেখাও কে তোমাকে হত্যা করেছে। আয়নার ছায়ামূর্তিটা আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো। রূপক! এসে কি দেখছে? কি বিভৎস রূপকের মুখটা! দুপাশে দুটো লম্বা দাঁত, দুকোষ বেয়ে রক্ত পড়ছে। এই যে রক্তচোষা! রূপক তাহলে মানুষ নয়, জীবন্ত প্রেত যারা শুধু রক্ত খেয়ে বেঁচে থাকে। কতক্ষণ যে সে জ্ঞান হারিয়ে পড়েছিল সে কথা সে নিজেই জানে না। জ্ঞান যখন ফিরে এলো তখন গভীর রাত। ভয়ে দরজা খুলতে পারল না। ও জানে দিনের আলো নিভে এলেই এরা জীবন্ত হয়ে ওঠে আর দিনের বেলা মরে যায়। সারা রাত সে বসে বসেই কাটিয়ে দিল। পরের দিন ভোরবেলা বেরিয়ে পড়ল ওর প্রিয় বন্ধু ত্রিলোকের বাড়ি। ত্রিলোকের বাবা একজন তন্ত্র সাধক। সব কিছু শুনে উনি বললেন, রূপকের ঘরের দরজা কি খোলা থাকে দিনের বেলা? না, ভেতর থেকে বন্ধ থাকে, খোলে গভীর রাত্রে। সেই সময় ওর ঘরে ঢুকে ওর ব্যবহার করা কোনো জিনিস তুমি যদি এনে দিতে পারো তাহলে আমি ওর হাত থেকে তোমাকে মুক্তি দিতে পারি, কিন্তু এর জন্যে তোমার প্রাণ সংশয় হতে পারে। মরতে তো বসেছি কাকাবাবু, যদি বাঁচতে পারি সেই চেষ্টা তো করতেই হবে। আমি তোমার কাছাকাছিই থাকবো। কোনো রকম বিপদের আভাস পেলে চিৎকার করে উঠবে, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বাড়ি ফিরে বিনাকে কোথাও খুঁজে পেল না মালিনী। তবে কি শয়তানটা বিনাকেও মেরে ফেলল? আজ মালিনী এর শেষ দেখতে চায়, তাতে সে বাঁচুক আর মরুক। সমস্ত দিকে খেয়াল রাখছিল মালিনী। ঠিক 12টা নাগাদ রূপকের ঘরে আলো জ্বলতেই পা টিপে টিপে আগাতে লাগলো ঘরটির দিকে। বুকের মধ্যে হাতুড়ির ঘা মারছে, তবুও নিজেকে শক্ত করলো মালিনী। বুকে তার গীতা, আর ভয় কিসের? ঘরের দরজাটা একটু ফাঁকা ছিল। তার ভেতর দিয়ে মালিনী পরিষ্কার দেখল একটা দেহ দেয়ালে ঠেসান দিয়ে পড়ে আছে, মুখটা একটু ঘোরানো। ঠিক বুঝতে পারল না ওটা কে, তবে চেহারা দেখে মনে হলো বিনা। ঠিক সেই মুহূর্তে রূপক পাশের ঘরে ঢুকলো।
টেবিলের উপর শার্টটা খুলে রেখেছিল। এই জামাটাই হাতাতে হবে মালিনীকে। রূপক পাশের ঘরে যে কোনো মুহূর্তে এসে পড়বে। টেবিলের কাছেই মৃতদেহটা। ভয়ে ঠকঠক করে কাঁপছে মালিনী, কিন্তু উপায় নেই। এ তার জীবন মৃত্যুর সংগ্রাম। এক মুহূর্ত দেরি না করে পা টিপে টিপে টেবিলের কাছে গেল মালিনী। চট করে জামাটা হাতে তুলে নিল। সঙ্গে সঙ্গে চোখ পড়ল মৃতদেহটার দিকে। বিনা মৃত কিন্তু জীবিত। ওর লম্বা হাত দুটো রক্তমাখা। সে চোখ খুলল। মালিনীকে দেখে উঠে বসলো বিনা। দুই হাত বাড়িয়ে ধরতে গেল মালিনীকে। এক দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে এলো মালিনী। দেখলো রূপক ঘরে ঢুকছে। কাছেই ছিল ত্রিলোকের বাবা। চট করে ওকে গাড়িতে তুলে নিল। বাড়ি থেকে বেশ দূরে ঘন জঙ্গল। জঙ্গলের মধ্যে একটি পোড়া মন্দিরের সামনে গাড়িটা রাখলেন ত্রিলোকের বাবা। তার পরনে ছিল লাল চেলি, কপালে সিঁদুরের তিলক, গলায় রুদ্রাক্ষ। এসো তাড়াতাড়ি। মালিনীকে নিয়ে উনি ঢুকলেন মন্দিরের ভেতর। দেখল মা কালীর মন্দির। মায়ের সামনে পুজোর উপাচার, আসন সব আছে। পাশে একটা মাটির পুতুল রাখা আছে। পুতুলটা প্রায় 1 হাত লম্বা। ত্রিলোকের বাবা মালিনীর হাত থেকে রূপকের ব্যবহৃত জামাটা তাড়াতাড়ি পুতুলের গায়ে পরিয়ে দিলেন। তারপর আসনে বসে মন্ত্র পড়তে লাগলেন। মালিনী পিছনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। ভাবছে রূপক বিনাকে মেরে পিশাচ তৈরি করে রেখেছে। সে পরিষ্কার দেখেছে বিনার দুদিকের দুটো দাঁত তীক্ষ্ণ হয়ে বেরিয়ে আছে, আর তার দাদার গলাতেও এমন দুটো দাঁতের ক্ষত পাওয়া গিয়েছিল। ভাবতে গিয়ে শিউরে উঠল মালিনী। কাকাবাবু, রূপক! মালিনীর চিৎকার শুনে ত্রিলোকের বাবা তাকিয়ে দেখলেন বাইরে গাড়িটার পাশে দাঁড়িয়ে আছে রূপক ও বিনা। তাদের মুখে ফুটে উঠেছে বিভৎস আর হাসি। ত্রিলোকের বাবা মায়ের হাতের খড়াটা খুলে নিয়ে পুতুলের গলায় মারলেন এক কোপ। সঙ্গে সঙ্গে রূপকের মাথাটাও কেটে পড়ে গেল মাটিতে। রূপকের শক্তিতেই বিনা চলিত ছিল, তাই বিনার প্রাণহীন দেহটা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। ত্রিলোকের বাবা মন্ত্রপুত পুতুলটাকে তুলে নিয়ে বেরিয়ে এলেন মন্দির থেকে। খানিকটা দূরে একটা ডোবার জলে ওগুলো ছুঁড়ে ফেলে দিল। এই রকম ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্পটি কেমন হয়েছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ।